ডাক্টে দুধ নিঃসরণ করে, নালীগুলো নিপেলে এসে শেষ হয়। অ্যারিওলার নিচের পৃষ্ঠে এসে প্রতিটি নালী প্রসারিত হয়ে ল্যাক্টিফেরাস সাইনাস তৈরি করে, যেখানে দুধ এসে জমা থাকে। তার মানে কি, এই যে গ্ল্যান্ডুলার যে টিস্যুটা, এইটার মধ্যে কয়টা লোব আছে? 15 থেকে 20টা লোব আছে। এই লোব থেকে কি হয়? দুধ নিঃসৃত হয়। নিঃসৃত হয়ে এই লোবের প্রত্যেকটা মাথায় এসে কোথায় শেষ হচ্ছে? নিপিলে শেষ হয়েছে। এই সেটাই বলছে। ফাইব্রাস টিস্যুর জন্য চামড়ার নিচে স্তনের গ্ল্যান্ডুলাগুলো ঝুলে থাকতে পারে। স্তনে কোনো মাংসপেশি থাকে না, স্তনে ওই ধরনের কোনো মাংসপেশি নাই। ফ্যাটি টিস্যু, সমস্ত স্তন পৃষ্ঠ ফ্যাটি টিস্যু দ্বারা পূর্ণ থাকে, এর জন্য স্তনদ্বয় নরম, তুলতুলে এবং গোল আকৃতি হয়ে থাকে। নিপিল এবং অ্যারিওলার কোনো ফ্যাট বা চর্বি থাকে না। নিপিলটা সম্পূর্ণটাই ডাক্টের যে টিস্যু, এই টিস্যুর মুখ দিয়ে তৈরি। নিপিলে কোনো ধরনের ওই ধরনের টিস্যু বা ওই ধরনের ফ্যাট কোনো কিছু নাই, সম্পূর্ণটা যে গ্ল্যান্ড আছে, যে ডাক্ট আছে, ডাক্টের মুখের সমন্বয়ে নিপিলটা তৈরি হয়ে থাকে। কিভাবে দুধ তৈরি হয়? প্রসবের পরপরই বুকের দুধ তৈরি শুরু হয়। গর্ভাবস্থায় শেষ পর্যায়ে প্রোল্যাকটিনের প্রভাবে স্তনে কিছু দুধ বা শাল দুধ তৈরি হয়ে মজুদ থাকে। জন্মের পর বাচ্চা দুধ খাওয়া শুরু করলে তা বের হয়ে আসে। জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে দুধের উপাদানের পরিবর্তন হয় এবং পরিণত দুধ পর্যাপ্ত পরিমাণে তৈরি শুরু হয়। জন্মের পর শিশু যখন মায়ের বুকে দুধ চুষে, তখন স্তনের বোটা থেকে স্নায়ুর মাধ্যমে পিটুইটারি গ্রন্থির সামনে অংশ উদ্দীপিত হয়। ফলে প্রোল্যাকটিন নামক হরমোন আরো বেশি নিঃসৃত হয়, যা বুকের দুধ তৈরি করে। সেই কারণে পর্যাপ্ত বুকের দুধ তৈরির জন্য শিশুকে বারে বারে বুকের দুধ চষে থাকে। পর্যন্ত লেখা আছে, পর্যাপ্ত হবে। আচ্ছা, পর্যাপ্ত বুকের দুধ তৈরি হয় এবং শিশু বারে বারে বুকের দুধ চুষতে হবে। আচ্ছা, তার মানে আমরা এটা কি বুঝলাম? যদি বাচ্চা বুকের দুধ না খায় তাহলে দুধ তৈরি হবে না। অনেক মা বলে যে বাচ্চা বুকের দুধ পায় না, এই বলে মার বাচ্চাকে বুকে লাগায় না, বুকের দুধ চষায় না, তখন কিন্তু আস্তে আস্তে একবারে দুধ নিঃসরণ বন্ধ হয়ে যায়। আচ্ছা, দুধ খাওয়ানোর শারীরিক প্রক্রিয়া। গর্ভকালীন সময় স্তনের পরিবর্তন হওয়ার ফলে জন্মের পরপরই সুস্থ শিশুকে মায়ের বুকে চুষতে দিলে শাল দুধ বের হয়। দুধ খাওয়ানোর জন্য মায়ের প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রয়োজন, যার সম্বন্ধে ধারণা গর্ভকালীন সময় দেওয়া হয়। মা শিশুকে স্তনে লাগালে তার শরীরে কিছু উপাদান তৈরি হয়, যা দুধ তৈরি ও সরবরাহ করতে সাহায্য করে। স্তনের কালো অংশ শিশুর মুখের ভেতর থাকলে এবং শিশু সঠিক অবস্থা থেকে বারবার দুধ চুষলে পর্যাপ্ত দুধ পাবে। দুধ খাওয়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং এই দুধ খাওয়ানোর নিয়মের উপরে পিএইচডি পর্যন্ত করা যায়। আচ্ছা, কিভাবে দুধ খাওয়াইতে হবে? বাচ্চাকে দুধ খাওয়াতে হলে সঠিক নিয়ম অনুযায়ী দুধ খাওয়াতে হবে। সঠিক নিয়ম অনুযায়ী দুধ না খাওয়ালে বাচ্চা দুধ ঠিক মতো পাবে না। বুকের দুধের লেট ডাউন রিফ্লেক্স। পিটুইটারি গ্ল্যান্ডের পিছনের অংশ থেকে তৈরি অক্সিটোসিন হলো আরেকটি হরমোন, যা দুধ থেকে শিশুর মুখে দুধ নিঃসৃত করতে মুখ্য ভূমিকা পালন করে। তার মানে কি, বুক থেকে যে শিশুর মুখে যে দুধটা আসবে, এই দুধটা নিঃসরণের জন্য মুখ্য ভূমিকা পালন করে কে? অক্সিটোসিন হরমোন। স্তনের গ্ল্যান্ড ঘিরে থাকা মাংসকোষ সংকোচনের মাধ্যমে স্তনের গ্ল্যান্ড থেকে দুধ সবেগে বেরিয়ে আসে। অক্সিটোসিন এই মাংসকোষকে সংকোচনে সহায়তা করে। শিশু বুকের দুধ চুষলে অক্সিটোসিন নিঃসরণ হয়, লেট ডাউন রিফ্লেক্স কার্যকর হয়ে দুধ নামতে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। আচ্ছা, মানে বাচ্চা দুধ চুষলে সঙ্গে সঙ্গে পাবে না, 2 থেকে 3 মিনিট ধরে চষার পরে তারপরে দুধ আসে, আর এটাকে বলা হচ্ছে কি? লেট ডাউন রিফ্লেক্স। তাহলে স্তনে কয় ধরনের টিস্যু থাকে? 3 ধরনের। একটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, ফাইব্রাস টিস্যু এবং ফ্যাটি টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যুতে কোনো ধরনের মাংসপেশি থাকে না, এইখানে জাস্ট থাকে 15 থেকে 20টা লোব, এবং এই লোবের দাঁত থেকে দুধ নিঃসৃত হয় এবং নিপিলে এসে যা শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে দুধটা তৈরি হওয়ার জন্য কোন হরমোন প্রয়োজন? প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন হরমোন, তাই না? এবং শাল দুধটা মজুদ থাকে, বাচ্চা যখন চুষতে শুরু করে তখন এই শাল দুধটা বেরিয়ে আসে। বুকের দুধ খাওয়ানোর জন্য সঠিক নিয়ম আছে। আমরা যদি সঠিক নিয়ম না মেনে বাচ্চাকে বুকের দুধ খাই, তাহলে বাচ্চা বুকের দুধ পাবে না। আচ্ছা, এইটা গেল
পার্ট নাম্বার 27 স্তনের গঠন ও কার্যাবলী। এখন দেখেন পার্ট নাম্বার 28 পুরুষ প্রজনন তন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটাকে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম, তাই না? এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পুরুষ প্রজনন তন্ত্রে বিভিন্ন অঙ্গ। পুরুষ প্রজনন তন্ত্রে কি ধরনের অঙ্গ আছে? একটা হচ্ছে পুরুষ বহির্জনন অঙ্গ এবং এটা হচ্ছে পুরুষ অন্তর্জনন অঙ্গ। বহির্জনন অঙ্গ কি? স্কটাম। বহির মানে কি? যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। স্কটাম দুই উরুর মাঝখানে ঝুলে থাকা থলি বিশেষ। এটি শুক্রাণু বা স্পার্ম উৎপাদনের জন্য অনুকূল তাপমাত্রা বজায় রাখে এবং টেস্টিসকে আঘাত থেকে রক্ষা করে। টেস্টিস একটা থলির মধ্যে থাকে, এই থলিটার নাম হচ্ছে কি? স্কটাম। সেটার কথা বলছে। পেনিস যৌন মিলনের সময় ইহা প্রসারিত এবং শক্ত হয়। যৌন মিলনে ইহা মুখ্য ভূমিকা পালন করে। বীর্য এই অঙ্গের মাধ্যমে স্ত্রী প্রজনন তন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে পুরুষ প্রজনন তন্ত্রের অঙ্গ কয়টি, মানে বহিরঙ্গ কয়টি? দুইটি। একটা হচ্ছে স্কটাম আর একটা হচ্ছে কি? পেনিস। আচ্ছা, পুরুষ অন্তর্জনন অঙ্গ মানে যে অঙ্গটা আমরা বাহির থেকে দেখতে পারি, এটা ভিতরে থাকে। এর মধ্যে আছে টেস্টিস, ভাস ডিফারেন্স, সেমিনার ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, এই 5টা অঙ্গ থাকে অন্তর্জনন অঙ্গের মধ্যে। টেস্টিস স্কটামের ভিতরে টেস্টিস দ্বয় পাশাপাশি অবস্থান করে এবং আকৃতিতে ডিম্বাকার। ইহা শুক্রাণু উৎপাদন এবং টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। তার মানে টেস্টিস দ্বয় বলছে। টেস্টিস হলো কয়টি? দুইটি। ভ্যাস ডিফারেন্স প্রতি টেস্টিস থেকে একটি নালী শুক্রাণু বহন করে। এই নালীগুলো সঙ্গমের সময় শুক্রাণু পরিবহন করে। সেমিনার ভেসিকলস বা ইজাকুলেটর এবং ইজাকুলেটরি ডাক্ট সিমেন বা বীর্য তৈরির জন্য প্রচুর পরিমাণে ঘন পিচ্ছিল পদার্থ বা সেমিনার ফ্লুইড নিঃসরণ করে এবং ফ্লুক্টোজ সচল শুক্রাণুকে শক্তি প্রদান করে এবং ইজাকুলেটরি ডাক্ট এর মাধ্যমে শুক্রাণু নালীতে বীর্য প্রেরণ করে। আচ্ছা, বীর্যটা শুক্রাণুটা কি? শুক্রাণু হচ্ছে শুক্রাণু তো বুঝেছি আমরা। আচ্ছা, এই শুক্রাণুটা তো একা একা আসতে হবে না, এই জন্য তরল পদার্থ প্রয়োজন। এই তরল পদার্থ নিঃসৃত হচ্ছে এই সেমিনার ভেসিকল দিয়ে। আচ্ছা, প্রোস্টেট গ্ল্যান্ড ইহা লাটিম আকৃতির একটি ফাইব্রোমাসকুলার গ্ল্যান্ডুলার অর্গান। ইহা লেজার পেলভিক্স এর সর্বনিম্ন অবস্থিত। প্রাপ্তবয়স্ক বয়সে ইহার ওজন 8 গ্রাম। তার মানে প্রোস্টেট গ্ল্যান্ড নামের একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডের ওজন হচ্ছে 8 গ্রাম এবং ফাইব্রোমাসকুলার টিস্যুতে তৈরি এবং এটা পেলভিসের সর্বনিম্ন মানে নিচে অবস্থিত। এটা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান ছেলেদের। ইউরেথ্রা ইহা যৌন মিলনের সময় সিমেন স্ত্রী প্রজনন তন্ত্রের অভ্যন্তরে প্রেরণ করে। ইউরেথ্রা কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে প্রসাব বের হয় ইউরেথ্রার মাধ্যমে। মেয়েদের প্রসাবের রাস্তা আর মাসিকের রাস্তা আলাদা, আর ছেলেদের প্রসাবের রাস্তা এবং বীর্য বের হওয়ার রাস্তাটা একটাই। ঠিক আছে, সেটা বলছে। সিমেন বা বীর্য যৌন মিলনের সময় পুরুষ প্রজনন নালী হতে যে তরল পদার্থ স্খলিত হয় তাকে সিমেন বা বীর্য বলে। এটি সেমিনার ভেসিকলস এবং ভালভা ইউরেথ্রাল গ্ল্যান্ড ও টেস্টিস হতে ক্ষরিত পদার্থের মিশ্রণে তৈরি হয়। বীর্যে 80 থেকে 90% তরল পদার্থ এবং বাকি 10 থেকে 12% শুক্রাণু। প্রতিবার মিলনের সময় প্রায় 3 মিলি বীর্য ফলিত হয়। এতে 20 থেকে 30 কোটি শুক্রাণু থাকে। এই সংখ্যার কমপক্ষে 20% শুক্রাণু যদি স্বাভাবিক না থাকে তবে সেই পুরুষ যৌন প্রজননক্ষম নয়। তার মানে বীর্য নিঃসৃত হয় স্বাভাবিক মাত্রায় প্রতিবার মিলনে 3 থেকে 5 মিলি, কিন্তু এটা আমাদের কতগুলো শুক্রাণু থাকে? 20 থেকে 30 কোটি। এই সংখ্যা কমপক্ষে যদি আমরা 20% এর নিচে কোনো পুরুষের শুক্রাণু জীবিত না থাকে বা স্বাভাবিক না থাকে তাহলে সেই পুরুষ প্রজনন অক্ষম বলে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, পুরুষ প্রজননতন্ত্রের কার্যাবলী, পুরুষ হরমোনের নাম ও কার্যাবলী। আচ্ছা, পুরুষ প্রজননতন্ত্রের কার্যাবলী: শুক্রকীট তৈরি করে, শুক্রকীট সংরক্ষণ করে, শুক্রকীট বহন করে, টেস্টোস্টেরন নিঃসরণ করা। আচ্ছা, পুরুষ প্রজননতন্ত্রের হরমোন একটাই হরমোন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। মেয়েদের কয়টা হরমোন ছিল? দুইটা। একটা কি কি হরমোন ছিল? ইস্ট্রোজেন আর একটা প্রোজেস্টেরন। আচ্ছা, পুরুষ হরমোনের কার্যাবলী: শুক্রকীট তৈরি করে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, পুরুষের যৌন বৈশিষ্ট্য সমূহ বৃদ্ধি করে এবং যৌন ক্ষমতা সমুন্নত রাখে। মানে মেলদের ইনফার্টিলিটি তো আমরা বোঝেন, তাই না? ইনফার্টিলিটি মানে কি? বন্ধ্যত্ব। যখন কোনো দম্পতির বাচ্চা হয় না, সেটাকে ইনফার্টিলিটি বলে থাকে। তো সচরাচর মেয়েদের ইনফার্টিলিটি কারণ অনেকগুলো থাকে। মেয়েদের আপনার
এই যে জেনেটাল ট্রাক্ট বা জেনেটাল সিস্টেম, এটা খুব জটিল প্রক্রিয়া, আর ছেলেটা জটিল প্রক্রিয়া, সরল প্রক্রিয়া। তো মেয়েদের এই জন্য জটিল প্রক্রিয়ার কারণে অনেকগুলো কারণে বাচ্চা না হতে পারে। সেটা তার ভেতরে কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে, টিউমার থাকতে পারে, তাদের আপনার যে আমাদের কি আছে, মেয়েদের হচ্ছে দুই পাশে দুটো ওভারি থাকে, ওভারিতে থেকে ডিম্ব তৈরি হয়, ডিম্ব একটা ফলোপিয়ান টিউব দিয়ে সেটা জরায়ুর দিকে আসে। এই ফলোপিয়ান টিউব অনেক সময় ব্লক হয়ে যায় যে কোনো কারণে, দীর্ঘমেয়াদী ইনফেকশনের কারণে ফলোপিয়ান টিউব ব্লক হয়ে যায়, তখন আর ডিম্ব আসতে পারে না, তখন সেই মা গর্ভধারণ করতে পারে না। এরকম অনেকগুলো কারণ আছে। মেয়েদের হরমোনের সমস্যার কারণে পারে না। কিন্তু ছেলেদের শুধুমাত্র একটা পরীক্ষা করলে বুঝতে পারি যে এই ছেলে প্রজননক্ষম কিনা, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। আমরা সিমেন অ্যানালাইসিস করে যদি দেখি যে হ্যাঁ তার এই যে শুক্রাণুর পরিমাণটা ঠিক আছে, তাহলে বুঝে নি না ছেলেদের অন্য কোনো সমস্যা নেই। কিন্তু মেয়েদেরটা জটিল প্রক্রিয়া, মেয়েদের অনেকগুলো কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ছেলেদের শুধু জাস্ট কারণ একটাই, একটা হচ্ছে আপনার এই যে টেস্টোস্টেরন হরমোন, আদার টেস্টোস্টেরন হরমোন আছে, তাতে শুক্রাণু নিঃসৃত হবে। আর শুক্রাণু নিঃসৃত হলে সেখান থেকে আমরা সিমেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে সেই ছেলেটা যৌন প্রজননক্ষম কিনা। এই একটা পরীক্ষা করলে আমরা সেটা বুঝতে পারি। তাহলে এই পাঠ থেকে আমরা কি জানলাম? এই পাঠ থেকে আমরা জানলাম পুরুষ প্রজনন তন্ত্র কি, পুরুষ প্রজনন তন্ত্রের অঙ্গসমূহ, পুরুষ প্রজনন তন্ত্রের হরমোন সমূহ এবং তন্ত্রের কাজ কি এবং এর হরমোনের কার্যাবলী কি। পরের চ্যাপ্টার দেখেন, পার্ট নাম্বার 29, এন্ডোক্রাইন তন্ত্র, বা আমরা যেটা এন্ডোক্রাইন সিস্টেম বলেছিলাম এর আগে, তাই না? পিটুইটারি গ্ল্যান্ড দেহের বিভিন্ন অংশে অবস্থিত কতগুলো নালীবিহীন গ্ল্যান্ডে এন্ডোক্রাইন তন্ত্র গঠিত হয়েছে। গ্ল্যান্ডগুলো একে অপরের সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু এক ধরনের এন্ডোক্রাইন হরমোন দ্বারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। তার মানে কি, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের কোনো যোগাযোগ ওইভাবে কোনো নালী নাই যে নালীর মাধ্যমে, বা কোনো মানে ওই ধরনের ভ্যাসেল নাই যে ভ্যাসেলের মাধ্যমে যোগাযোগ করবে, এটা জাস্ট হরমোন দিয়ে যোগাযোগ রক্ষা করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে নালীবিহীন গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন নির্গত হয় এবং সরাসরি রক্তে মিশে যায় এবং দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। হরমোনগুলো তাদের উৎপত্তি স্থান থেকে কাছাকাছি এবং দূরের কোলার উপরে কাজ করে। নিম্নলিখিত গ্ল্যান্ডগুলো এন্ডোক্রাইন সিস্টেমের অন্তর্ভুক্ত। আমরা এটা পড়েছিলাম এগুলো গ্ল্যান্ড, দেখেন, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ওভারি ফিমেল, টেস্টিস মেল, তাই না? এই 7টা গ্ল্যান্ড থেকে এন্ডোক্রাইন সিস্টেমের হরমোনগুলো নিঃসৃত হয়। দেহের বিভিন্ন অঙ্গ বা অংশের কাজ নিয়ন্ত্রণ করার জন্য হরমোনের রাসায়নিক অনুঘটক হিসেবে কাজ করে। প্রতিটি হরমোনের নির্দিষ্ট কাজ রয়েছে। কিছু কিছু হরমোন অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজকে প্রভাবিত করে। কিছু হরমোন দেহের গঠন ও বৃদ্ধিতে কাজ করে, কিছু হরমোন দেহের বিপাকীয় বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, এবং কিছু হরমোন প্রজনন প্রক্রিয়াকে প্রভাবিত করে। পিটুইটারি গ্ল্যান্ড হতে কি কি হরমোন নিঃসৃত হয়? গ্রোথ হরমোন নিঃসৃত হয়, গর্ভধারণ হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড হরমোন নিঃসৃত। এগুলো আমরা লিখে দিয়েছিলাম না এর আগে? আমি লিখে দিয়েছিলাম না এর আগে? আচ্ছা, অ্যাডিনোকর্টিক হরমোন নিঃসৃত হয় এবং প্রোল্যাকটিন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আরো কিছু হরমোন নিঃসৃত হয়, সেগুলো হচ্ছে অক্সিটোসিন হরমোন এবং ডায়রেটিক হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় থাইরোটক্সিন হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিঃসৃত হয় প্যারাথাইরয়েড হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় কর্টিসল হরমোন, অ্যাড্রেনাস্টেরন হরমোন, এন্ড্রোজেন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন। প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় ইনসুলিন, গ্লুকাগন হরমোন। ওভারি থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। টেস্টিস থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন হরমোন। এগুলো কোন গ্ল্যান্ড থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা। এন্ডোক্রাইন গ্ল্যান্ড ও উহা থেকে নিঃসৃত হরমোনের কার্যাবলী। কোন হরমোনের